হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। খুব ভালো করে শুনবেন, ঠিক আছে? ফেজ 1 ফেজ 2 এইটা আপনাদের যে নোটগুলো দিয়েছি সেই নোটের মধ্যে এইটুকু পোর্শনটা ভালো করে নেই। এটা এই যে এটা পড়াচ্ছি এটা ডিগ্রির নোটে আছে, ওকে? তো যখন আমি পড়াচ্ছি খুব ভালো করে এটা বুঝবেন। ইজি জিনিস কিন্তু এটা মনে রাখলে সব থেকে সুবিধা, কারণ যখন আপনারা পড়বেন তখন যাতে আপনাদের চোখের সামনে ভাসে। আচ্ছা, আমরা হচ্ছে আগের দিন মেটাবলিজম সম্পর্কে অনেক কিছু পড়ছিলাম। তো আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে মেটাবলিজমের মধ্যে পার্ট আছে, যেটা হচ্ছে ফেজ 1 মেটাবলিজম, ফেজ 2 মেটাবলিজম। দুটো কি জিনিস সেটা জানা খুব দরকার। আজকে ফেজ 1 মেটাবলিজম সম্পর্কে আমাদের যদি না জানি তাহলে আমরা কোনোভাবেই হচ্ছে আহ জানতে পারবো না যে কি করে মেটাবলিজমের প্রসেস চালু হয় বা প্রসেস গুলো হয়। লেখার এই জায়গাটা কোথায়? হাইলাইট এটা। এ কি লেখার জায়গাগুলো চলে যায় কেন? আগে আপনাদের একটা জায়গায় দেখিয়ে দিই যায় জিনিসটা। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ধরুন কাইন্ড অফ এটা হচ্ছে লিভার, ঠিক আছে? এরা ধরুন কাইন্ড অফ লিভার আছে। এটা হচ্ছে আমাদের কিসের পার্ট? লিভারের পার্ট, ওকে? লিভারে এখানে কি কি আছে? লিভারে এখানে হেপাটোসাইটস আছে। হেপাটোসাইট মানে লিভারের যে সেলগুলোর নাম, সেলগুলোর নাম কি বলা হচ্ছে? হেপাটোসাইট। কি নাম? হেপাটোসাইট। যেহেতু আপনাদের ডিটেলসে নেই জন্য ডিটেলসে পড়াচ্ছি না, কিন্তু আপনাদের যেটুকু মনে রাখা দরকার সেটুকু মনে রাখতে হবে। কি হচ্ছে এই হেপাটোসাইট যেটা আছে, হেপাটোসাইট সেল কি করতে পারে মনে রাখবেন? সাইটোক্রোম P450 এই এনজাইমটাকে সিক্রেট করতে পারে। এই সাইটোক্রোম 450, এই যেমন আমরা একটা জিনিস বলছি, যেমন আমরা বলি ডাইজেস্টিভ এনজাইম। ডাইজেস্টিভ এনজাইম মানে কিন্তু একটা এনজাইম না। ডাইজেস্টিভ এনজাইম মানে ওর মধ্যে বিভিন্ন রকম এনজাইম আছে, যেমন পেপসিন, ট্রিপসিন, ঠিক আছে? তারপরে অ্যাডাপসিন আছে। এরা হচ্ছে কি এই এনজাইম গুলো, এগুলো ডাইজেশনে হেল্প করে। সেম এই সাইটোক্রোম 450, সাইটোক্রোম যে 450 আছে, এ কিন্তু একটা ক্লাস, এর আন্ডারে আরো সাব ক্লাস আছে। মানে এ, ভাবুন যে এ ডাইজেস্টিভ এনজাইমের মতো। মানে এ ডাইজেস্টিভ এনজাইম, আমি সাইটোক্রোম 450 এনজাইম বলছি মানে শুধু একটা এনজাইম না, এর মধ্যে অনেক রকম এনজাইম আছে, বিভিন্ন কাজে সাহায্য করে। কি করছে?
ফার্স্ট কোনো একটা মেটেরিয়াল যখন গেল, সেটা পোলার অবস্থায় গেল কি নন পোলার অবস্থায় গেল, যাওয়ার পরে কি হচ্ছে, যাওয়ার পরে ফার্স্ট আমাদের যে হেপাটোসাইট আছে, হেপাটোসাইট থেকে যে সাইটোক্রোম 450 বেরোচ্ছে, ফার্স্ট যে জিনিসটা দেখছে যে যে কম্পাউন্ড, ধরুন এই একটা কম্পাউন্ড, এই ধরুন একটা দুটো তিনটে কম্পাউন্ড গেছে, দেখছে এই কম্পাউন্ড গুলো পোলার না নন পোলার। কেন দেখছে? কারণ দেখতে চাইছে যে জলাকর্ষী না জল বিকর্ষী, জলকে পছন্দ করে নাকি জলকে পছন্দ করে না। জলকে যে পছন্দ করবে না, ম্যাক্সিমাম টাইম সে লিপিডকে পছন্দ করবে। লিপিডকে যদি পছন্দ করে তাহলে আমাদের সুবিধা, লিপিডকে যদি পছন্দ করে আমাদের সুবিধা, কারণ ইজিলি পাস করতে পারবে, খুব তাড়াতাড়ি সুবিধা হবে। আর জলের এবার এইখানে লিভারের ক্ষেত্রে জিনিসটা পুরোটা আলাদা। আমরা বলছি যে আমাদের বডি পুরো লিপিড দিয়ে তৈরি, এই জন্য লিপিডকে পছন্দ করে। লিভারের ক্ষেত্রে কি জিনিসটা হয়, যদি এই সাবস্টেন্সটা, ধরুন এই সাবস্টেন্সটাকে আমি এখানে লিখছি, এ ধরুন মানে কি বলবো, মানে আমাদের হচ্ছে মানে কি বলবো, মানে ওয়াটার পছন্দ করে, ওয়াটার লাভার, ঠিক আছে, কি হবে, একে স্ট্রাকচার চেঞ্জ করবে। স্ট্রাকচার চেঞ্জ মানে এই কম্পাউন্ডটা যদি থাকে, এই কম্পাউন্ডটাকে স্ট্রাকচার চেঞ্জ ধরুন এরকম করে দিল, করে দিয়ে কি করলো, একে পোলার কম্পাউন্ড বানিয়ে দিল, পার্শিয়ালি, পার্শিয়ালি পোলার কম্পাউন্ড বানিয়ে দিল। পার্শিয়ালি পোলার কম্পাউন্ড বানিয়ে দিলে কি সুবিধা, আমাদের যদি বডিতে পার্শিয়ালি কোনো পোলার কম্পাউন্ড কাউকে বানানো হয় কি সুবিধা, পার্শিয়ালি পোলার যদি কম্পাউন্ড কাউকে বানানো হয়, তাহলে এ জলের মধ্যে খুব ভালো করে মিশবে, মানে জলের মধ্যে যদি এটাকে হচ্ছে দ্রবীভূত করা হয়, খুব ভালো করে হচ্ছে মিশতে পারবে এই কম্পাউন্ডটা, এই জন্য জলাকর্ষী তৈরি করছে। এটা কি করছে, এই পোলার যে কম্পাউন্ডটা তৈরি করলো পার্শিয়ালি, এটা কি হলো, এইখানে ফেজ ওয়ানে হলো, ফেজ ওয়ান মেটাবলিজমে হলো। এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের, সেকেন্ড স্টেপ হচ্ছে ফেজ টু মেটাবলিজম, ঠিক আছে। ফেজ টু মেটাবলিজমে কি করবে, ফেজ টু মেটাবলিজমের একটাই কাজ, বিভিন্ন রকম এনজাইম আনবে, ইউডিপি আছে, ঠিক আছে, নাইট্রোন, মানে আমাদের বিভিন্ন রকম অন্যান্য আদার্স, আদার্স হচ্ছে এনজাইম আছে, মেটাবলিজমের জন্য বিভিন্ন রকম এনজাইম লাগে। মেটাবলিজমের কোনোদিন এনজাইমের নাম শুনেছেন? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে তো। বলছি মেটাবলিজমের জন্য কোনোদিন এনজাইমের নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনেছি তো। ইউডিপি, ইউডিপি, তারপরে আমি বলছি জিএএলটি, এইগুলো আপনাদের মনে রাখতে হবে না, আপনারা খালি প্রসেসটা মনে রাখুন কি করে হচ্ছে, ঠিক আছে। এই এনজাইম গুলোর নাম আপনাদের মনে রাখতে হবে না। ইউডিপি হচ্ছে, ইউডিপির মানে কি, ইউরিডাইল ট্রান্সফারেজ। জিএলটি মানে কি, জিএলটি মানে হচ্ছে গ্যালাক্টোজ ওয়ান ফসফেট ইউডি, ইউডি মানে কি বলবো, আমাদের ইউরিডাইলাইল ট্রান্সফারেজ, ঠিক আছে। ফার্স্টেরটা কি ছিল, ফার্স্টেরটা ইউডিপি মানে ছিল হচ্ছে ইউরিডাইলাইল ট্রান্সফারেজ, শুধু নাম ছিল। এখানে যেহেতু জিএলএটি চলে আসলো, কি নাম হয়ে গেল, গ্যালাক্টোজ ওয়ান ফসফেট ইউরিডাইলাইল ট্রান্সফারেজ। এগুলো মনে রাখার দরকার নেই, এগুলো খালি ভাবুন যে এই এনজাইম গুলো কাজে লাগছে। আরো আছে, কি কি নাম আছে, পিডিবি আছে, আরো এনজাইম আছে, ধরুন হচ্ছে পিডি, মানে জিবি আছে, পিডিবি তো লিখলাম একটা, জিবি ওয়ান আছে, ঠিক আছে, জিবি ওয়ান আছে, এইসব এনজাইম গুলো আছে, এরা ফেজ টু মেটাবলিজমে কাজে লাগে। হ্যালো। হ্যাঁ 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 এই ট্রিপসিন ট্রিপসিন ওগুলোও তো এনজাইম না? হ্যাঁ। তো ওগুলো কি এক্ষেত্রে লাগে না? এনজাইম তো একমাত্র না, মেটাবলিজমের ওগুলো তো জন্য। ডাইজেস্টিভ এনজাইম, ওগুলো তো ডাইজেস্টিভ এনজাইম, ওগুলো তো স্টমাক ইন্টেস্টাইনে লাগবে, ওগুলো আচ্ছা আচ্ছা লিভারে কি করতে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। এই যে এনজাইম গুলো আছে, এই এনজাইম গুলো কার তৈরি, হেপাটোসাইটের তৈরি, মানে হেপাটোসাইট থেকে রিলিজ করছে, ঠিক আছে। এরা কি করবে, এরা এই যে আংশিক পোলার যে কম্পাউন্ডটা ছিল,
ঠিক আছে। আংশিক পোলার কম্পাউন্ডটাকে অক্সিডেশন, রিডাকশন, বিভিন্ন রকমের কার্বক্সিলেশন, এই যে বিভিন্ন রকম প্রসেস আছে, হাইড্রোলিসিস, ঠিক আছে, এই যে রিয়াকশন বলি না আমরা, অক্সিডেশন রিয়াকশন, রিয়াকশন, হাইড্রোলিসিস রিয়াকশন, ঠিক আছে, কার্বক্সিলেশন আছে, এই যে প্রসেসগুলো, এই রিয়াকশন গুলোর মাধ্যমে এই পোলার কম্পাউন্ডটাকে সুপার পোলার কম্পাউন্ড তৈরি করবে। সুপার পোলার, সুপার পোলার মানে কি, জলে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে, জলে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে, মানে প্রচন্ড পরিমাণ জলকে পছন্দ করবে। এবার প্রচন্ড পরিমাণ জলকে পছন্দ করলে কি সুবিধা, প্রচন্ড পরিমাণ জলকে যখন পছন্দ করবে এই লিভার, তখন একটা কাজ করবে, সেই কাজটা হচ্ছে এই সুপার পোলার কম্পাউন্ড গুলোকে আমাদের কার থ্রুতে, আমাদের ইন্টেস্টাইনে পাঠাবে, লার্জ ইন্টেস্টাইন, সরি লার্জ ইন্টেস্টাইন বলছি, কিডনিতে পাঠিয়ে দেবে, কিডনিতে পাঠিয়ে দেবে। কি দিয়ে পাঠাবে, আমাদের হেপাটিক যে পোর্টাল আছে, হেপাটিক যে আমাদের সার্কুলার সিস্টেম আছে, হেপাটিক পোর্টাল অনেক সময় থাকে, এর থ্রুতে কিডনিতে পাঠাবে, কিডনি একে ইউরিন ফর্মেশন করে বাইরে বার করে দেবে। কেন বার করতে পারছে ইউরিন ফর্মেশন করে, কেন এরা জল পছন্দ করে, আর কিডনিতে অধিকাংশ জলের পরিমাণ সব থেকে বেশি, কিডনি লিপিডকে ভট করে বার করতে পারে না। এইবার কথা হচ্ছে, যে কম্পাউন্ড গুলো, এটা দেখালাম আমি শুধুমাত্র এই কম্পাউন্ডটা, ঠিক আছে, যদি আর একটা কম্পাউন্ড আসে, এই কম্পাউন্ডটা যদি আমার এইখানে পার্শিয়াল পোলার না হয়, আর এইখানে আমার সুপার পোলার না হয়, আমার ফেজ, ধরুন এই কম্পাউন্ডটা সুপার পোলার হয়ে গেছে, এই যে কম্পাউন্ডটা আছে এইটা পোলার, এটা হচ্ছে শুধুমাত্র পার্শিয়াল পোলার তৈরি হলো, ফেজ ওয়ান, মানে ফেজ ওয়ান পাস করে, ফেজ টু পাস করে, ঠিক আছে, পার্শিয়াল পোলার তৈরি হলো, পুরোপুরি জলাকর্ষী না, তখন কি হবে, তখন তো এই কম্পাউন্ডটাকে আমি কিডনির থ্রুতে পাস করাতে পারবো না, কিডনি থ্রুতে পাস করাতে গেলে তো আমার প্রচুর কষ্ট করতে হবে, ফিল্টারই হবে না, কেন কিডনিতে আমার গ্লোমেরুলার ফিল্টার আছে, যেটাকে আমরা বাউম্যান ক্যাপসুল নামে জানি, ঠিক আছে, ও তো ফিল্টার হতেই দেবে না, ব্লাড খবরদার ফিল্টার করতে পারবে না ওটাকে, তখন আমি কি করব, তখন আমি এই পার্শিয়াল পোলার কম্পাউন্ডটাকে পাঠিয়ে দেবো লার্জ ইন্টেস্টাইনে। লার্জ ইন্টেস্টাইনে পাঠালে কি হবে, লার্জ ইন্টেস্টাইন এই পার্শিয়াল পোলার কম্পাউন্ডের থেকে পুরো যে জলের পরিমাণ 70 থেকে 80% জল, আরো বেশি তো কম না, ঠিক আছে, কাইন্ড অফ 80%, অ্যাভাব 80% জল পুরো টেনে নিয়ে নেবে, টেনে নিয়ে নেওয়ার পরে আমরা সকালবেলা পটি করতে যাব, মানে আমাদের এটাকে কি বলা হচ্ছে, ল্যাট্রিনের মাধ্যমে বেরিয়ে যাবে, ল্যাট্রিনের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে, মানে যে কম্পাউন্ড গুলোকে লিভার কোনো মতেই পুরো সুপার পোলার কম্পাউন্ড তৈরি করতে পারলো না, সেইগুলো আমার ল্যাট্রিনের থ্রুতে বেরোবে, সেগুলো আমার সলিড প্রোডাক্ট হিসেবে বেরোবে। আর যত, আর ম্যাক্সিমাম টাইম লিভার কি করতে পারে, সুপার পোলার কম্পাউন্ড তৈরি করতে পারে, এই যে সুপার পোলার কম্পাউন্ডটা তৈরি করতে পারে, যার জন্য আমরা বাথরুম বেশি যাই, কেন বাথরুমের থ্রুতে সবকিছু বার করে দেয়, আয়ন, বিভিন্ন সল্ট, বিভিন্ন রকম হচ্ছে মানে ওয়েস্ট প্রোডাক্ট সব বার করে দিতে পারে। বোঝা যাচ্ছে কি বলছি? হ্যালো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, এইবার আসল পিডিএফটায় যাব। এই যে কি লেখা আছে, কি লেখা আছে ফার্স্ট, আমাদের লেখা আছে, আমাদের হচ্ছে ফার্স্ট লেখা আছে ফেজ ওয়ান মেটাবলিজম। ইন দিস ফেজ the main target of metabolism is to increase the polarity of the drug, convert active drug into inactive form। অবশ্যই আমি কি দেখালাম, পার্শিয়াল পোলার ড্রাগে যে গোল্ড, মানে আমি একটা কাইন্ড অফ একটা এক্সাম্পল নিয়েছিলাম, যেটা গোল্ড টাইপের একটা কোনো কম্পাউন্ড নিয়েছিলাম, সেই গোল্ড টাইপের কম্পাউন্ডটা পরে হিজিবিজি করে একটুখানি এঁকে বেঁকে আঁকলাম, কেন আঁকলাম, কেন স্ট্রাকচারটাকে চেঞ্জ করছে, স্ট্রাকচার চেঞ্জ করছে মানে ওইটাকে অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ করছে। আজকে আমাদের যে আমরা ডিম খাই, এই ডিমটা যদি আমরা হচ্ছে সেদ্ধ করে খাই, তার গুণ ভালো, আর যদি ফ্রাই করে খাই, ভেজে খাই,
তখন কিন্তু গুণ পুরো নেই, গুণ শূন্য। কেন এই জিনিসটা কেন হচ্ছে? কেন আমরা যখন কোনো কিছু প্রোটিনকে নিতে চাইছি, আমাদের বডিতে প্রোটিনকে নিতে চাইছি, ম্যাক্সিমাম টাইম সেটা কাঁচা অবস্থায় খেলে বা সেদ্ধ অবস্থায় খেলে তবে প্রোটিনটা বডিতে লাগে। আমরা ওটাকে যদি ফ্রাই করি, অনেকক্ষণ ধরে সেদ্ধ করি, অনেকক্ষণ ধরে হচ্ছে ওটাকে রান্না করি, তাহলে কিন্তু ওর প্রোটিনের পরিমাণটা থাকে না, অনলি ফ্যাটটা থেকে যায়। মানে যেটা খেলে আমাদের বডিতে কাজ একদম হচ্ছে খুব কম পরিমাণে আমরা নিউট্রিয়েন্টস পাবো, ভিটামিনের পরিমাণটাও কমে যাবে, প্রোটিনের পরিমাণটাও কমে যাবে। এই জন্য ডাক্তাররা যখন বলে, যদি হচ্ছে বলে প্রোটিন খাবেন, কোনোদিন ডিম ভাজা খেতে বলে না, ডিম সেদ্ধ খেতে বলে। একটা করে ডিম খাবেন যদি বলে পার ডে, সেটাকে ডিম সেদ্ধ খেতে বলে। কেন খেতে বলে? কেন ওটা প্রোটিন পাওয়া যাবে। সেম জিনিস, প্রোটিনটা কেন সেদ্ধ করলে থাকছে? প্রোটিনটা সেদ্ধ করলে এই জন্য থাকছে যে ওর যে স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারটা অতটা চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ মা, আসছি আসছি আসছি। প্রোটিনের যে স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারটা সেদ্ধ করার পরে অতটা চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, কাঁচা অবস্থায় খেলে অনেক ভালো হতো, কিন্তু কাঁচা অবস্থা আমরা অনেকেই খেতে পারবো না। তো কাঁচা অবস্থা যদি আমরা অনেকে খেতে না পারি, কোনো অসুবিধা নেই, আমরা সেদ্ধ করে খাবো। এই জন্য সেদ্ধ করা জিনিস খায় লোকে। ঠিক আছে, সেদ্ধ করে খেলে যে ব্যাকটেরিয়া গুলো থাকবে সেগুলো মরে যাবে, আমরা খেতেও পারবো। তা আমাদেরই সুবিধার জন্য এগুলো করা। তো মেন কি জিনিস, প্রোটিনের আমাদের অ্যাক্টিভ কম্পাউন্ডে লেখা আছে অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ ফর্ম নিয়ে যাচ্ছে, মানে ওর পুরো স্ট্রাকচারটাকে চেঞ্জ করছে। মানে ওই স্ট্রাকচারে যখন ও চলে যাচ্ছে তখন ও কোনো কাজ করতে পারবে না। সেম যখন ডিম আমরা ভেজে ফেলছি, ওর প্রোটিন পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে ওই ডিম খাওয়া খালি মুখের স্বাদের জন্য, গায়ে কিছুই কাজে লাগবে না। বোঝা যাচ্ছে কি বলছি? হ্যালো? হ্যাঁ স্যার বোঝা বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, বোঝা হ্যাঁ, যাচ্ছে। ইন দিস, তারপরে লেখা আছে কি, ইন দিস ফেজ ডিফারেন্ট কেমিক্যাল রিয়াকশন ইজ পারফর্ম উইথ দ্য ড্রাগ, সো দ্য polarity of drug is increased and it becomes water soluble। অবশ্যই ওয়াটার সলিউবল যত হবে তত আমরা বাথরুমের থ্রুতে, ইউরিনের থ্রুতে বার করতে পারবো। না হলে আমাদের সারাক্ষণ পটি করতে যেতে হবে, সারাক্ষণ সম্ভব না। বডি এই জন্যই সুবিধা, লিভার এত, কিডনি আমাদের বলে যে কিডনি ড্যামেজ হয়ে গেলে এই প্রবলেম ওই প্রবলেম, কেউ কোনোদিন বলে না লিভার ড্যামেজ হয়ে গেলে কি হবে। কেউ কোনোদিন বুঝতে চায় না। এই যে প্যারাসিটামল, লোকে মাথা যন্ত্রণা হলো প্যারাসিটামল খায়, আরে মাথা যন্ত্রণা হয়ে গেলে লোকে স্যারিডন আছে, বিভিন্ন রকম অন্যান্য আরো কি কি আছে বলুন না, মাথা যন্ত্রণা করলে আপনারা বলতে পারবেন আরো, ওষুধ নামগুলো ভুলে গেছি আমি। অতনবাবু বলুন, স্যারিডন ছাড়া কি কি আছে, আর কি কি আছে? স্যার কমিফ্লাম আছে, জিরোডাল পি আছে, গ্রেনিল হ্যাঁ, ট্যাবলেট আছে, এগুলো সব আছে। এগুলো ট্যাপেট কি? আছে। হ্যাঁ, এইগুলো মাথা যন্ত্রণা করলে আমরা খেতে পারবো। আমরা প্যারাসিটামল মাথা যন্ত্রণা করলে, প্যারাসিটামলটা ঘরে থাকে, প্যারাসিটামলটা মাথা যন্ত্রণা করলে খাই। কি প্রবলেম জানেন? প্যারাসিটামল যদি আমাদের বেশি পরিমাণে খাওয়া হয়, যদি আমরা মাঝে মাঝেই, মানে ধরুন আমার মাঝে মাঝেই মাথা ব্যথা করে, 2 দিন 3 দিন বাদে বাদেই, ঠিক আছে, আমি মানে প্রতি সপ্তাহে বা মানে 2 দিন 3 দিন বাদে বাদেই প্যারাসিটামল খাই, কি অসুবিধা? প্যারাসিটামল হেপাটোটক্সিটি তৈরি করতে পারে। হেপাটোটক্সিটি মানে লিভারের টক্সিসিটি, লিভারের সেলগুলোকে ড্যামেজ করে, লিভারের সেলগুলোকে ড্যামেজ করে। আর এটা খুব ভালো করে মনে রাখবেন, আগেও বলেছি আজকেও বলছি, লিভার যেদিনকে শেষ সেদিনকে হাফ মরে গেছে, এরকম অবস্থা। সবাই তাই, আমারও তাই, আপনারও তাই, সবার তাই। ঠিক আছে, আচ্ছা, এটা কি? ওয়াটার সলিউবল ইন দিস ফেজ ফলোইং রিয়াকশন ইজ টু পারফর্ম। কি কি রিয়াকশনের মাধ্যমে ওয়াটার সলিউবল হয়? অক্সিডেশন, রিডাকশন, তারপরে আমাদের হাইড্রেশন, সালফোনেশন, অ্যাসাইলেশন, হ্যালোজিনেশন। এই রিয়াকশন গুলো যখন আপনি ডিগ্রিতে যাবেন, ডিগ্রিতে গিয়ে যদি ডিগ্রি থেকেও পড়ে আর কি, আপনাদের মধ্যে অনেকেই হয়তো পড়বেন না, তো যদি পড়েন তখন এই রিয়াকশন গুলোকেও পড়তে হবে, যে অক্সিডেশন রিয়াকশন কেমন করে হচ্ছে, রিডাকশন রিয়াকশন কেমন করে হচ্ছে, হাইড্রেশন কেমন করে হচ্ছে, সালফোনেশন কেমন করে হচ্ছে, রিয়াকশন গুলো পড়তে হবে। আপাতত নামগুলো জেনে রাখুন যে এইখানে এই রিয়াকশন গুলোর মাধ্যমে আমাদের ওয়াটার সলিউবল, মানে একটা অ্যাক্টিভ কম্পাউন্ড একটা ইনঅ্যাক্টিভ কম্পাউন্ডে ফেজ 1 মেটাবলিজমে যেতে শুরু করে দেয়।
ঠিক আছে, এই রিয়াকশন গুলো ফেজ টুতেও হয়। ফেজ টুতে হয় না এমন না, ফেজ টুতে অনেক পরিমাণটা আস্তে আস্তে কমতে শুরু করে, কেন ওখানে ওই এনজাইম গুলো কাজ করে ম্যাক্সিমাম, যেগুলো আপনি নাম বললাম, ইউডিপি, জিএলইটি, এই নামগুলো যেগুলো বলছিলাম। ঠিক আছে, আচ্ছা, ফেজ টু মেটাবলিজম কি বলছে? ইন দিস ফেজ দ্য শেপ অফ দ্য অ্যাক্টিভ ড্রাগ ইজ চেঞ্জ, সো দ্য ড্রাগ ইজ রিমুভ ফ্রম দ্য রিসেপ্টার অ্যান্ড রেসপন্স অফ দ্য ড্রাগ ইজ স্টপ। মানে কি বলছে? মানে বলতে চাইছে যে আজকে যদি আমরা কোনো একটা ওষুধ খাই বা কোনো খাবার খাই, যে ওষুধের সঙ্গে তুলনা করি, কারণ যখন আমরা ফার্মাকোলজি পড়ছি ড্রাগ নিয়েই পড়ছি, ওষুধ যখন আমরা খাচ্ছি আমরা কি জানি? আমরা ভালো করে জানি যে আমরা যদি কোনো রকম কোনো ওষুধ খাই, সেটা একটা টাইমের জন্য গিয়ে কাজ করবে, তারপর ওটা বডি থেকে বেরিয়ে যাবে। বডি থেকে বেরোনোর জন্য কি দরকার? বডি থেকে বেরোনোর জন্য এটা দরকার, সেই ওষুধটা যেন মেটাবলিজম কমপ্লিট হয়। মেটাবলিজম না কমপ্লিট হলে ওইখানেই ও বসে থাকবে, ওইখানেই ও বসে থাকবে। তার মানে কি? তার মানে আজকে যদি আমি একটা তালায় ধরুন চাবি লাগিয়ে রেখেছি, কাইন্ড অফ, যেটা আমি বলছি রিসেপ্টরের সঙ্গে ডাগের ওই সম্পর্কই, আমি একটা তালার সঙ্গে চাবি লাগিয়ে রেখেছি, ঠিক আছে, ওই চাবিটা যদি আমি না সরিয়ে নিই, তাহলে তালাটা যে কোনো টাইম খুলে যেতে পারে। খুলে যেতে পারে মানে যে কেউ খুলে দিতে পারে। তার মানে কি? আমাকে চাবিটাকে সরিয়ে নিতে হবে। চাবি হচ্ছে এখানে ড্রাগ। চাবিটার নাম কি? চাবিটার নাম হচ্ছে ড্রাগ। তালাটা কে ছিল? তালাটা ছিল রিসেপ্টার। রিসেপ্টার মানে কি? রিসেপ্টর মানে হচ্ছে যে, আমি আগেও বলেছি যেগুলো, যেটা প্রোটিন টাইপের কম্পাউন্ড বা প্রোটিন টাইপের স্ট্রাকচার, যে স্ট্রাকচারের জন্য আমাদের বডিতে বিভিন্ন হরমোন গিয়ে, বিভিন্ন এনজাইম গিয়ে, অন্যান্য যে নিউরোট্রান্সমিটার আছে তারা গিয়ে, অ্যাসিটাইলকোলিন থেকে শুরু করে এরা গিয়ে বায়োলজিক্যাল অ্যাকশন দেখাতে পারে। বায়োলজিক্যাল অ্যাকশন মানে আজকে যদি আমাদের বডিতে এই যে আমাদের পেপসিন, ট্রিপসিন, যে ডাইজেস্টিভ এনজাইম, প্রত্যেকের রিসেপ্টর আছে, প্রত্যেকের রিসেপ্টর আছে ডাইজেস্টিভ এনজাইমে। যদি রিসেপ্টর না থাকতো তাহলে ডাইজেস্টিভ এনজাইম গুলো গিয়ে বসতো কোথায়? প্রত্যেকের তো গিয়ে কোথাও বসার জায়গা আছে। বসার জায়গা কোথায় আছে? তার মতো কোথাও কোনো স্ট্রাকচার যেখানে আছে, সেম স্ট্রাকচারে গিয়ে বসবে। সেই স্ট্রাকচার গুলোর নাম হচ্ছে রিসেপ্টর। সেই রিসেপ্টরে গুলি গিয়ে বসবে, বসার পরে তারপরে বায়োলজিক্যাল অ্যাকশন শো করবে, মানে ডাইজেস্টিভ এনজাইম গুলো নিজের রিসেপ্টরে গিয়ে বসবে, তারপরে ডাইজেশনের কাজ শুরু হবে। তাহলে কাছাড়া কাজ সম্ভব না, কারণ লক অ্যান্ড কি সম্পর্ক সবকটার সঙ্গে। লক আছে একজনের কাছে, কি দরকার? কি হচ্ছে ড্রাগ, হরমোন, এনজাইম, এরা হচ্ছে কি, চাবি দরকার প্রত্যেকের, সেম জিনিস। তাহলে ফেজ টু মেটাবলিজম আমরা কি দেখতে পাচ্ছি? যে পুরোপুরি হচ্ছে অ্যাক্টিভ কম্পাউন্ড, যে অ্যাকচুয়াল যে ড্রাগটা ছিল সেটা পুরোপুরি চেঞ্জ হচ্ছে। কেন? যাতে ও ওইখানে আর বসে থাকতে না পারে। আজকে যদি আপনি ধরুন বিছানায় বসে আছেন, আর বিছানার মধ্যে খোয়া নিয়ে আপনি বসে আছেন, বিছানায় ভালো বসতে পারবেন না বিছানার মধ্যে খোয়া নিয়ে ভালো বসতে পারবেন? অবশ্যই বিছানায় বসতে পারবেন শুধুমাত্র, কেন খোয়া আপনি বসতে পারবেন না ভালো করে। তো ওই জায়গাটা ওরকম করে করে দেওয়া হচ্ছে, মানে আপনার স্ট্রাকচার যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে আপনি বিছানায় ভালো করে বসতে পারবেন না। সেম জিনিস করা হয় ড্রাগের সঙ্গে। এই কাজটা করে কে? লিভার। কেন? লিভারেই মেটাবলিজমের সমস্ত রকম রিসেপ্টর আছে, সমস্ত রকম এনজাইম আছে, সমস্ত রকম প্রসেস চলে। ঠিক আছে, লিভারেই একমাত্র সম্ভব। এর জন্য ম্যাক্সিমাম টাইম লিভারকেই সব থেকে বেশি প্রেফার করা হয় মেটাবলিজমের জন্য। তো মেটাবলিজম হলো অ্যাক্টিভ কম্পাউন্ড থেকে ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড হলো, ওয়াটার সলিউবল কম্পাউন্ড তৈরি হলো। যে কম্পাউন্ড গুলো ওয়াটার সলিউবল করতে পারলো না, সেই কম্পাউন্ড গুলো কি হলো? সেগুলো হচ্ছে লিপিড সলিউবল কম্পাউন্ডে হয়ে তৈরি হয়ে গেল, মানে সেগুলো আমাদের ল্যাট্রিনের থ্রুতে বেরোবে। আর একটা জিনিস বলে রাখি, আগের দিন মনে হয় জিনিসটা আমি বলেছিলাম, ওয়াটার সলিউবল কম্পাউন্ড গুলো যেগুলো আছে, ওয়াটার সলিউবল কম্পাউন্ড গুলোতে পুরোটা কিছু মানে যারা পুরোপুরি সুপার পোলার কম্পাউন্ডে চলে আসে, মানে যারা বাথরুমের দিয়ে বেরোবে, বাথরুম ছাড়া কোথা দিয়ে বেরোবে না, কিডনি ওগুলোকে ফিল্টার করে ইউরিনের থ্রুতেই বাইরে বার করে দেবে, ওদের ক্ষেত্রে প্রবলেমটা হয় না। প্রবলেমটা কাদের ক্ষেত্রে হয় বলুন তো? ও তো চলে যাচ্ছে কিডনিতে, যারা চলে আসছে ইন্টেস্টাইনে, কেন? সমস্ত রকম ব্যাকটেরিয়া, ইন্টেস্টাইন হচ্ছে ঘর তার, ঠিক আছে, ইন্টেস্টাইনে তার থাকার জায়গা হচ্ছে, কেন? ইন্টেস্টাইন গুলো হচ্ছে বেসিক নেচারে অ্যাসিডিক নেচার, একমাত্র স্টমাক, স্টমাকে কোন রকম ব্যাকটেরিয়া থাকতে পারবে না ফট করে, ফট করে থাকতে পারে না। কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো আলসারের জন্য দায়ী হয়, এই জন্য স্টমাকে আমাদের আলসারও হয়। ওকে,
আলসারের জন্য দায়ী হয়, তো ওইগুলো আলাদা। মেন যেটা হচ্ছে ইন্টেস্টাইন, মানে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এরা হচ্ছে বেসিক নেচার মানে অ্যাসিড নেচারের না, ওদের ওখানে থাকার জায়গা খুব ভালো ব্যাকটেরিয়া গুলো। তো ব্যাকটেরিয়া গুলো যখন ওখানে থাকে, থাকার সঙ্গে আমাদের কি করে, ডাইজেশনে হেল্পও করে, আবার ক্ষতিকারক কাজও করে। ক্ষতিকারক কি কাজ করে, যে কম্পাউন্ড গুলো ওয়াটার সলিউবল হলো না, মানে পার্শিয়ালি হচ্ছে সলিউবল হলো, সেগুলোকে যখন লিভার ইন্টেস্টাইনে পাঠাচ্ছে, সেগুলোকে ঘুরিয়ে আবার পাঠিয়ে দেয়। সেগুলোকে ঘুরিয়ে কি করে পাঠায়, ওই অ্যাক্টিভ কম্পাউন্ড করে আবার পাঠিয়ে দেয়, মানে পুরোটাকে হচ্ছে লিপিড করে পাঠিয়ে দেয়। কারণ পুরোপুরি লিপিড যদি থেকে যায়, সেই কম্পাউন্ডটা বেরোতে অসুবিধা। যেরকম আমি বলছি, তেলের সঙ্গে জল যেমন খুব ভালো করে মেশে না, তেলের সঙ্গে জলকে মেশাতে গেলে আমাকে খুব কষ্ট করতে হবে। জলের ঘনত্ব বা তেলের ঘনত্বের কাছে জলকে নিয়ে যেতে হবে, বা জলের ঘনত্বের কাছে তেলকে নিয়ে যেতে হবে। দুটো ঘনত্ব আলাদা বলে দুটো মিশতে চায় না, ঠিক আছে? সেম জিনিস। তাহলে আমাকে, মানে আমি যদি হচ্ছে কোনো ল্যাট্রিনের থ্রুতেও কোনো হচ্ছে প্রোডাক্টকে, মানে পটি করেও যদি কোনো প্রোডাক্টকে বাইরে বার করি, তার জন্য একটা জিনিস হচ্ছে সেটাকে যেন আংশিক হলেও ওয়াটার সলিউবল হয়, জলে যেন হালকা হলেও মিশতে পারে। এবার ব্যাকটেরিয়া গুলো কি করে, জলে একটু মিশতে দেবে না, পুরো লিপিড টাইপের কম্পাউন্ড করে আবার লিভারের কাছে ব্যাক করে পাঠিয়ে দেয়। কি মানে এরকম জানোয়ারগিরি করে। ঠিক আছে, কি করা যাবে? লিভার তখন আস্তে আস্তে কি করে, যতক্ষণ না পর্যন্ত ব্যাকটেরিয়া গুলো হচ্ছে কিছু না করে থাকছে, ততক্ষণ অবধি লিভার ওই কম্পাউন্ডটাকে পার্শিয়ালি পোলার করে 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 পাঠিয়ে যায়। লাস্ট অবধি গিয়ে, সব কম্পাউন্ডের ক্ষেত্রে হয় না এই জিনিস, সব কম্পাউন্ডের ক্ষেত্রে সম্ভব না। যে কম্পাউন্ড গুলো স্পেশালি ব্যাকটেরিয়া পছন্দ করছে, সেই কম্পাউন্ড গুলোকে ও পোলার, মানে একদম পুরো, মানে লিপিড অবস্থায় আবার পাঠিয়েছে লিভারের কাছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে লিভার কাজ করে। সেক্ষেত্রে লিভার পুরো ভালো করে কাজ করে। লিভার তো হার মানার লোক না, কেননা ও তো হার মানার জন্য তৈরিই হয়নি। ঠিক আছে, পুরো আরাম করে আবার হচ্ছে আবার হচ্ছে ওটাকে পার্শিয়ালি পোলার যতবার করছে, পার্শিয়ালি পোলার করে করে পুরো পাঠিয়ে দিচ্ছে আমাদের কার কাছে, ইন্টেস্টাইনের কাছে। ব্যাকটেরিয়া একটা টাইম দমে যায়, ওই টাইমে একটা টাইম ব্যাকটেরিয়া পুরো দমে যায়, কারণ লিভারের সঙ্গে পারে না। কারণ লিভারের সেলের কাউন্টিং বাড়িয়ে দেয়, সেলের কাউন্টিং, ওর এনজাইমের কাউন্টিং সব বাড়িয়ে দেয়। কারণ একমাত্র আমি ফার্স্টেই বলেছি, লিভারই পারে যে হচ্ছে হেক্সাগন স্ট্রাকচারে যেহেতু বাড়তে কমতে পারে। অন্যান্য আমাদের যে অর্গান গুলো আছে, সেগুলো ফট করে বাড়তে কমতে পারে না। একমাত্র লিভার যখন বাড়ে কমে, যখন দেখবেন খুব লিভার বেড়ে গেছে কোনো রোগের জন্য, সেটা খুব খারাপ। কিন্তু আপনি লিভার বাড়ে কমে, এটা আপনি খবরদার কোনোদিন বুঝতে পারবেন না এমনি টাইমে যখন বাড়ে কমবে, ওটা সম্ভবই না। বাড়ে কমে মানে কি, ওটা ওর ভালোর জন্য বাড়ছে। আর যখন ও রোগের জন্য বেড়ে আছে, রোগের জন্য তো বেড়ে বসেই আছে, ভালোই বেড়ে বসে আছে। আপনার জন্ডিসের সময় লিভারের সাইজ যে বেড়ে গেছে, এটা পরীক্ষা করলেই বোঝা যায়। ঠিক আছে, কেন? ওটা রোগের জন্য হয়েছে। রোগের জন্য হয়েছে মানে ওখানে ওটা স্টেবল হয়ে বসে আছে, বড় হয়ে বসে আছে। আপনাকে ওটাকে ঠিকঠাক করতে হলে আপনার পুরো তখন মেটাবলিজম, যাতে ওর উপর চাপ কম পড়ে, এই জন্য আমরা হালকা হালকা খাবার খাই। কেন হালকা খাবার খাই? কেন? আমরা যাতে কোনো তেল মশলা কম খাই। কেন তেল মশলা কম খাই? সব থেকে বেশি কষ্ট করতে হচ্ছে যেগুলোকে আমাদেরও ল্যাকটিনের থ্রুতে বার করবে। ওয়াটার সলিউবল কম্পাউন্ড গুলোর জন্য বেশি কষ্ট করতে হয় না, তাহলে ওকে কষ্ট কম করতে হবে। এই জন্যই আমরা তেল তেল ঝাল একদম বন্ধ করে দিই খাওয়া। এই হচ্ছে মেন ব্যাপার। বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বোঝা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, এরপর এগুলো কি কি আছে এক্সাম্পল? গ্লুকুরোনিক ডিকার্বক্সিলেজ হাইড্রোলেজ, এগুলো এনজাইমের নাম যেগুলো আমি বলছিলাম। আচ্ছা, ফেজ ওয়ান, এগুলো আপনারা মোটামুটি হচ্ছে এরকম করে কিছুটা মনে রাখবেন যে অ্যাবজর্পশন হচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে, ফার্স্টে আমরা পড়ে এসেছি। তারপরে হচ্ছে ফেজ ওয়ান মেটাবলিজমের মধ্যে ফেজ ওয়ান, ফেজ টু, তারপরে এলিমিনেশন দিকে চলে যাচ্ছে। এলিমিনেশন পড়াবো, এলিমিনেশন পড়ে শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এলিমিনেশনে কি হচ্ছে? এলিমিনেশন বলছে লাস্ট স্টেপ অফ দ্য ফার্মাকোকাইনেটিক্স অফ দ্য ড্রাগ। কেন লাস্ট স্টেপস বলছে? কেন এলিমিনেশন করতে হবে। এলিমিনেশন না হলে আমাদের বডি থেকে আনওয়ান্টেড সাবস্টেন্স বা অপ্রয়োজনীয় যে পদার্থটা, সেটা বেরোবে না। না বেরোলে কি হবে, সেটা বডিতে জমতে শুরু করবে। আর সেটা বডিতে জমে কোনোদিন কোনো ভালো কাজ করে না, বডির ক্ষতি করতে শুরু করে। মানে
বডির কোনো সেল ড্যামেজ করতে শুরু করে, বা অপ্রয়োজনীয় পদার্থগুলো যখন ব্লাডে বেশি পরিমাণে জমবে, এই যে যে আনওয়ান্টেড সাবস্টেন্স গুলো আছে ম্যাক্সিমাম কোথায় থাকে? ব্লাডে থাকে। ব্লাড ওগুলো বিভিন্ন অর্গানে নিয়ে গিয়ে পৌঁছে দেয়, তারপরে ওরা অর্গানগুলো রাখে, এবং অর্গানগুলো ধরুন যতক্ষণ না নিচ্ছে, যতক্ষণ না নিচ্ছে, এলিমিনেশনের জন্য রেডি না হচ্ছে, আজকে যদি আমার পুরোপুরি ওয়াটার সলিউবল না হয়, ওই জিনিসটা ব্লাডেই থেকে যাচ্ছে, কিডনি ওটাকে ফিল্টার খবরদার করবে না। আজকে যদি পার্সিয়ালি সলিউবল না হয়, ওই আমাদের ইন্টেস্টাইন খবরদার ওটাকে নেবে না, ইন্টেস্টাইনও ব্যাক করে দেবে। তখন কি পুরো জিনিসটাই ব্লাডে থাকবে। আর ব্লাডে থাকলে কি অসুবিধা? ব্লাডে থাকলে ব্লাড সেল থেকে শুরু করে ব্লাড প্লেটলেট যেগুলো আছে সব, এদের ব্লাড প্লাজমা প্রচুর পরিমাণ ক্ষতি করবে, ব্লাডের বিভিন্ন রোগ তৈরি করিয়ে দেবে। আর ব্লাডের রোগ তৈরি করাচ্ছে মানে ওই ব্লাডটাই যখন অন্য অর্গানে যাচ্ছে ওদেরও ক্ষতি করছে। তাহলে কি আনওয়ান্টেড যে সাবস্টেন্স গুলো আছে, যেগুলো অপ্রয়োজনীয় পদার্থ, সেগুলো বডির বাইরে যে কোনো ভাবে বার করে দিতে হবে। ওকে, যেমন আজকে যদি আমি বলি যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের বডি থেকে বেরোচ্ছে, কার্বন ডাইঅক্সাইড থেকে বিভিন্ন রকম যে প্রসেস গুলো আছে, যেমন রেনাল এলিমিনেশন আছে, এন্টারো হেপাটিক এলিমিনেশন আছে, পালমোনারি এলিমিনেশন আছে, সোয়েট অ্যান্ড স্যালাইভা এলিমিনেশন আছে, মিল্ক এলিমিনেশন আছে। এই কি এলিমিনেশনের মধ্যে দেখি রেনাল এলিমিনেশন কি বলছে? ইট ইজ এ মোস্ট অ্যাবান্ডেন্ট টাইপ। স্যার, হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি কি আপনি আপনি যেটা পড়াচ্ছেন এটা কি আমাদের নোটস এর পড়া, মানে নোটসটাই শেয়ার করছেন? না না, এইটুকু জায়গা হচ্ছে আপনাদের আপনাদের নোটসে নেই, এটা ডিগ্রির নোটসে আছে। হ্যাঁ, ওটাই বলতে চাইছি, কারণ বুঝতে পারলে? এলিমিনেশন বলে 4-5টা লাইন দেওয়া আছে, ওই জন্য মানে বুঝছিলাম না। হ্যাঁ, আপনাদের সেই এলিমিনেশন প্রথমে বলতে বললাম না, এলিমিনেশন আপনাদের নোটে সেরকম লেখা নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক হ্যালো, আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, কি লেখা? হ্যাঁ, এবার হচ্ছে রেনাল এলিমিনেশন পড়াচ্ছি। কি লেখা আছে? ইট ইজ এ মোস্ট অ্যাবান্ডেন্ট টাইপ অফ এলিমিনেশন অ্যান্ড অ্যাবাউট 80% অফ ড্রাগস এলিমিনেটেড থ্রু কিডনি বাই দিস রেনাল এলিমিনেশন। অবশ্যই আজকে আমরা রেনাল ফাংশন, রেনাল অ্যাকুমুলেশন, ঠিক আছে, রেনাল আমাদের যেটাকে বিভিন্ন রকম টার্ম গুলো যুক্ত করি, ঠিক আছে, রেনাল ডিজিজ, সবকিছু মানে হচ্ছে কিডনির কথা বলা হচ্ছে। রেনাল যখনই চলে আসে, রেনাল সিস্টেম, রেনাল ডিজিজ, রেনাল এলিমিনেশন, রেনাল প্রসেস, এগুলো সব কিছু মানে হচ্ছে আমরা কিডনির কথা বলছি। কিডনির কথা বলছি যখনই, তখন কিডনি আমাদের কি করতে পারে? রেনাল এলিমিনেশন করতে পারে। তাহলে কিডনি কি করে করে? টিউবুলার ফিল্ট্রেশন, টিউবুলার সিক্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন। টিউবুলার আমাদের যে হচ্ছে এলিমিনেশন আছে, বা আমাদের যেটাকে বলে হচ্ছে ফার্স্ট টিউবুলার সিক্রেশন যেটাকে বলে, বা আমরা এটাকে বলি যে টিউবুলার এলিমিনেশন বা ফিল্ট্রেশন। ঠিক আছে, ফার্স্ট থাকে হচ্ছে ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন মানে গ্লোমেরুলাস বা বাউম্যানস ক্যাপসুল যেটাকে ফিল্টার করছে, মানে ব্লাড থেকে যখন ফিল্টার করছে, ওই প্রসেসটাকে বলে হচ্ছে টিউবুলার ফিল্ট্রেশন। তারপরে ব্লাড থেকে ফিল্টার করে সেই জিনিসগুলো, এবার খুব ভালো করে বুঝুন, টিউবুলার সিক্রেশন মানে কি? আজকে আমাদের বডিতে অনেক রকম হচ্ছে সাবস্টেন্স আছে যেগুলো আমাদের কিন্তু ব্লাড থেকে পায় না কিডনি। ক্রিয়েটিনিন লেভেল, ইউরিক অ্যাসিড লেভেল, ইউরিয়া, এগুলো কিন্তু ব্লাডে যতটা পরিমাণ থাকার কথা তার থেকে কম থাকে। এগুলো পরে অন্যান্য ব্লাডের অন্যান্য যে হচ্ছে মানে পোর্টাল আছে, সেই পোর্টালের থ্রুতে কিডনির মধ্যে যায়। এই জন্য বলছি সিক্রেশন। আজকে আপনি যদি কোনোদিন মানে দেখেন ডাইজেস্ট সিস্টেমে ইউরিক অ্যাসিড, ইউরিয়ার পরিমাণ যে পরিমাণ ব্লাডে থাকে সেই পরিমাণ কিন্তু তৈরি হয় না, সেই পরিমাণ কোনোদিনই তৈরি হয় না। আজকে ক্রিয়েটিনিন লেভেল থেকে শুরু করে বিভিন্ন আয়নিক সাবস্টেন্স যেগুলো আছে, যেগুলো আমাদের আনওয়ান্টেড, যেগুলো আমাদের দরকার নেই, সেইগুলো কিন্তু সব কিছু আমাদের ব্লাডের সঙ্গে যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন আছে, সেই ব্লাড যেখানে আমাদের কিডনিতে গিয়ে যেখানে পুরো ফিল্টার হচ্ছে, সেখানে থ্রুতে পুরোপুরি যায় না। কোথা দিয়ে যায়? কিডনি যে পুরো স্ট্রাকচারটা আছে, ওর সঙ্গে দেখবেন রক্ত জালিকা বা যেটাকে আমরা ব্লাড ক্যাপিলারি বলি, সেই ক্যাপিলারি গুলো জড়িয়ে 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 আছে।
সেইখান থেকে সিক্রেট হয়, মানে ডাইরেক্ট কিডনিতে, মানে ফিল্টারও হচ্ছে না, ডাইরেক্ট কিডনির যে টিউব আছে টিউবের মধ্যে সিক্রেট করছে ব্লাড। ওটাকে করলে কি সুবিধা, করলে আমার কেন ওইগুলো ফিল্টার হওয়া সম্ভব না, ওইগুলো ফিল্টার হওয়া সম্ভব না, কিডনি ওইগুলোকে ফিল্টার করবেই না, কিন্তু ওগুলো আনওয়ান্টেড সাবস্টেন্স আমাদের বডিতে, ওইগুলো বডিতে রাখলে বডির কোনোদিন ভালো হবে না, ঠিক আছে? এই জন্য ওগুলোকে ডাইরেক্ট হচ্ছে সিক্রেট করে ইউরিনে, যেটাকে আমরা বলছি কিডনির যে টিবিউল গুলো আছে, মানে কিডনির যে টিউবটা আছে পুরো ওর মধ্যে হচ্ছে সিক্রেট করে দেয়। তারপরে কি আছে, টিউবুলার রিঅ্যাবজর্পশন। রিঅ্যাবজর্পশন মানে আজকে আমাদের বডিতে প্রচুর পরিমাণে আমাদের কিডনি ফিল্টার করে, কিন্তু সেই পরিমাণ যদি আমরা জল বডির বাইরে বার করে দিই তাহলে আমাদের তো হরে কৃষ্ণ হয়ে গেল, আমাদের পুরো হরে কৃষ্ণ হয়ে যাবে। কেন হরে কৃষ্ণ হয়ে যাবে? তার কারণ যদি ওই পরিমাণ জল আমাদের বডি থেকে বার করে দিই, আমাদের জলের মানে জলের তেষ্টায় মরে যাবো। তা আমাদের কি করা হয়, নুনের পরিমাণ, বিভিন্ন আয়নের পরিমাণ কিছুটা আবার নিয়ে নেওয়া হয়, যেগুলো বডিতে সেই টাইমের জন্য দরকার, সেই টাইমের জন্য দরকার। তাহলে নুন বিভিন্ন আয়ন যদি টেনে নিই সঙ্গে সঙ্গে জলটাও চলে আসবে, কেন জল নুন আর এদের মধ্যে হচ্ছে খুব সম্পর্ক খুব বেশি। আজকে জোকের গায়ে যখন আমরা হচ্ছে নুন ছিটিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, সে কেন মারা যাচ্ছে? অসমোটিক ব্লাস্ট হচ্ছে, মানে ওর ভেতর থেকে পুরো ওয়াটারের পোর্শনটাকে পুরো টেনে বার করে নিচ্ছে নুন, তার জন্য ও মারা যাচ্ছে, তার জন্য ও মরে যাচ্ছে। তার মানে কি, আয়নিক কনসেন্ট্রেশনের জন্য। আজকে দেখবেন যখন আমাদের ঘাম বেরোয়, ঘামটা যদি কোনোদিন দেখবেন মুখে জিভে লাগে তখন দেখবেন নোনতা নোনতা লাগছে, কেন লাগে? কেন ওর মধ্যে হচ্ছে নুন আছে, নুনের পরিমাণ মানে সল্টের পরিমাণ আছে। তাহলে নুন আর জল একসঙ্গে দুজনের পরিপূরক, যে যদি কোনোটা বেরিয়ে যায় সঙ্গে আর একটাও বেরোবে, বোঝা যাচ্ছে? তাহলে রিঅ্যাবজর্পশন হচ্ছে 65% ওয়াটার আর NaCl, মানে যেটাকে আমরা হচ্ছে লবণ বলি, সেটা পুরো বডিতে আবার ব্যাক করে রিঅ্যাবজর্ব করে, মানে ব্লাড ওগুলোকে আবার নিয়ে নেয়। রক্ত জালিকা গুলো পুরো কিডনিকে ঘিরে রেখেছে এমনি এমনি, যখন রিঅ্যাবজর্ব করার দরকার তখন আবার টেনে নিয়ে নেবে। 65% ওয়াটার সাবস্টেন্সকে টেনে নেয়, মানে 100% যদি ইউরিন তৈরি হয় তার থেকে 65% ওয়াটারকে আবার টেনে নেয় ব্লাডে। বোঝা যাচ্ছে কি বলছি? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে কি আছে, এন্টারো হেপাটিক এলিমিনেশন। when the some drugs are eliminated through the liver, this is called enterohepatic elimination. হেপাটিক যখনই আসবে তখন ভালো করে মনে রাখবেন যে আমাদের লিভারের কথা বলছে। আমাদের হেপাটাইটিস বলি আমরা রোগ হয়ে গেলে, ঠিক আছে, হেপাটাইটিস বি, সি, এ, এই যে নাম বলছি, হেপাটিক যখনই আসবে লিভারের সঙ্গেও কানেক্টেড। কেন? হেপাটোসাইট দিয়েই পুরো লিভারটা তৈরি, লিভারের যে সেলগুলোর নাম তার নাম হচ্ছে হেপাটোসাইট, এই জন্য হেপাটিক সবকিছু নাম দেওয়া হয়েছে। লিভারকে যদি বলা হয় হেপাটিক সার্কুলেশন, হেপাটিক এলিমিনেশন, এগুলো সব বলা হয়। তো ইন্টারোহেপাটিক এলিমিনেশনে কি হচ্ছে, কোন ড্রাগ যদি লিভারের থ্রুতে হচ্ছে বেরোয়, মানে লিভারের থ্রুতেই বেরোবে, কোনো ড্রাগ না, লিভারের থ্রুতেই বেরোয় ম্যাক্সিমাম ড্রাগস, ঠিক আছে? তো এই জন্য এটাকে বলা হয় ইন্টারোহেপাটিক এলিমিনেশন। অ্যান্ড these drugs which have a smallest molecular size, they can easily cross the liver and reach into the bile acid, and they release the body in the form of bilirubin and biliverdin. এর মানে কি, বিলিরুবিন বিলিভার্ডিন কে তৈরি করে? বিলিরুবিন বিলিভার্ডিন হচ্ছে আমাদের বাইল থেকে তৈরি হয়, মানে লিভার থেকেই তৈরি হয়, হেপাটোসাইটই তৈরি করে। মাথায় কোশ্চেন আসতে পারে যে স্যার আপনি তো বললেন যে লিভারের থ্রুতে কিডনিতে যাচ্ছে, যেটা ওয়াটার সলিউবল সাবস্টেন্স বাথরুম করার জন্য, আর একটা যাচ্ছে হচ্ছে পটি করার জন্য হচ্ছে ল্যাট্রিনের যে পার্টটা যাচ্ছে সলিড সাবস্টেন্স চলে যাচ্ছে ইন্টেস্টাইনে, কার থ্রুতে যাচ্ছে? বাইলের থ্রুতে যাচ্ছে। বাইল যখন ট্রান্সপোর্ট হচ্ছে, কেন একমাত্র ইন্টেস্টাইনে যে সাবস্টেন্সটা লিভার থেকে বেরোয় সেটা হচ্ছে বাইল, ঠিক আছে? বাইল অ্যাসিড বা বাইল, যে আমাদের বাইলের যে পোর্শনটা বলি বাইল সিক্রেশনটাই একমাত্র হয়। এই বাইল সিক্রেশনের মাধ্যমে আমাদের ইন্টেস্টাইনে কি হয়,
এই যে আনওয়ান্টেড যে সাবস্টেন্স গুলো আছে, যেগুলো ড্রাগ হোক কোনো ফুড হোক, সব বাইলের থ্রুতে বেরিয়ে যায়। আর বাইলের থ্রুতে যখন বেরোয়, ঠিক আছে, বডির বাইরে তো বাইলটা আর বেরোয় না, বডির বাইরে বেরোয় যে আমাদের পিগমেন্টটা আছে। পিগমেন্ট মানে বিলিরুবিন, বিলিভার্টিন। বিলিরুবিন, বিলিভার্টিনের পরিমাণ যখন কম থাকে, যখন লেস দেন 1 থাকে, তখন আমরা দেখি আমাদের বাথরুম পরিষ্কার ঝকঝকে টকটকে জল হচ্ছে, একদম সাদা, মানে একদম যেরকম ফ্রেশ বাথরুম বলি আমরা। যখন বিলিরুবিন, বিলিভার্টিনের পরিমাণ বেড়ে যায় বা লিভারের হচ্ছে কমজোরি চলে আসে, ঠিক আছে, তখন দেখি আমরা হলুদ বাথরুম হচ্ছে, বা বাথরুমের কালার চেঞ্জ হয়েছে। শুধুমাত্র হলুদ বাথরুম হয় এমন না, বাথরুমের কালার চেঞ্জ হয়ে গেছে। কেন? বিলিরুবিন, বিলিভার্টিনের পরিমাণ বেড়ে গেছে প্রচন্ড। বিলিরুবিন, বিলিভার্টিন হচ্ছে পিগমেন্ট। পিগমেন্ট মানে এরা কালারিং সাবস্টেন্স, রঞ্জক। আমরা বলি না রঞ্জক পদার্থ, এগুলো হচ্ছে রঞ্জক, মানে এরা কালার তৈরি করে, বাথরুমের কালার তৈরি করে হচ্ছে বিলিরুবিন, বিলিভার্টিন, মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে পালমোনারি এলিমিনেশন। পালমোনারি এলিমিনেশন মানে, pulmonary elimination মানে পড়ি, pulmonary elimination is the smallest part of the drug. Some amount of drug is eliminated in the form of CO2 from our lungs. যখন পালমোনারি সার্কুলেশন করছি, পালমোনারি এলিমিনেশন করছি, মানে আমাদের যে ফুসফুস তাদের কথা বলছি আমরা, ঠিক আছে, লাংস এর কথা বলছি। লাংস কি করতে পারে? পালমোনারি সার্কুলেশন করতে পারে। লাংস কি করতে পারে? আমাদের ব্লাড থেকে অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইডকে ট্রান্সফার করতে পারে, যদিও কার্বন ডাই অক্সাইড খুব অল্প পরিমাণ হচ্ছে আমাদের এক্সচেঞ্জ হয় ব্লাডের থ্রুতে, বাকি অন্যান্য পদ্ধতিতে বডির বাইরে বেরোয়। খুব ভালো করে মনে রাখবেন, যত সহজে আমরা অক্সিজেন নিচ্ছি, এই যে শ্বাস প্রশ্বাস যে আমরা বলছি, ঠিক আছে, আমরা যখন শ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে শ্বাস প্রশ্বাস আমরা যে নিচ্ছি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, CO2 কোনোদিন এই যে ছেড়ে দিচ্ছি তার মাধ্যমে পুরোটা বেরোয় না, ম্যাক্সিমাম ওর বেরোনোর ক্যাটাগরি আলাদা। কোনোদিন যদি পড়াই, কোনোদিন ফিজিওলজি তো আগের বার তো পড়ানো হয়নি, আগের বার যদি ফিজিওলজি যেই পড়িয়ে থাকুক, ঠিক আছে, যদি সে ভালো করে পড়ায় বা যদি ভালো করে বোঝায়, কার্বন ডাই অক্সাইড যখন পড়বেন খুব ভালো করে বুঝতে পারবেন আজীবনেও আমাদের অক্সিজেন যখন আমরা বাইরে বাইরে থেকে নিচ্ছি বডিতে, তখন ও ফ্রেশ অবস্থাতেই আমাদের বডিতে ঢুকছে, ঢুকে ব্লাডের থ্রুতে পুরো ট্রান্সপোর্ট হচ্ছে। কিন্তু কার্বন ডাই অক্সাইড ব্লাডের থ্রুতে ট্রান্সপোর্ট হতে ওরকম করে পারে না, মানে গ্যাস অবস্থাতে পারে না। বোঝা যাচ্ছে কি বলছি? গ্যাস অবস্থা, আমরা তো কিছু গ্যাসই তো নিচ্ছি, আমাদের প্রকৃতি থেকে যে অক্সিজেনটা নিচ্ছে এটা গ্যাস অবস্থাতেই নিচ্ছি, কিন্তু আমরা যখন ছাড়ছি আবার, তখন পুরোপুরি কার্বন ডাই অক্সাইড বেরোতে পারছে না, খুব অল্প পরিমাণে বেরোচ্ছে। অন্যান্য 3-4 রকম উপায় আছে যার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বেরোয়। কার্বন ডাই অক্সাইড গ্যাস ফর্মে ব্লাডের থ্রুতে ট্রান্সপোর্ট হতে পারে না। বোঝা গেছে? এটা হচ্ছে পালমোনারি এলিমিনেশন, যেটা CO2 কে এলিমিনেশন করে। তাহলে তাহলে কিভাবে এলিমিনেট হয়? আজকে বলতে গেলে কিন্তু আর ইয়ে হবে না, ঘোরা কি হবে হবে না, না? ঘোরা হবে না। ঠিক আছে। এই জন্য আপনাদের খালি বলে গেলাম এই জিনিসগুলো, যদি আগে যে ফিজিওলজি পড়িয়েছে, এগুলো ফার্মাকোলজির পার্টই না, ফিজিওলজি যে পড়িয়েছে তাকে পড়ানো উচিত ছিল, মানে যারা যে হচ্ছে আগের বার অ্যানাটমি ফিজিওলজি পড়িয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আচ্ছা, হচ্ছে সোয়েট এন্ড স্যালাইভা এলিমিনেশন। কি বলছে? when the drug is removed in the form of sweat and saliva, this is called sweat and saliva elimination। অবশ্যই আজকে যখন দেখবেন, আজকে হচ্ছে আমরা খুব দৌড়াদৌড়ি করছি, হাঁপিয়ে যাচ্ছি, আমাদের কি হচ্ছে? ঘাম হচ্ছে। ঘামে কেন 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 ঘাম হচ্ছে? ঘামলে আমাদের কি সুবিধা? বডির যে হিটটা সেটা বেরোতে পারছে, মেন হিট। বাকি তো আনওয়ান্টেড যে আয়ন গুলো আছে, বিভিন্ন পরিমাণ নিউট্রিয়েন্টস আছে, নিউট্রিয়েন্টস মানে যেগুলো আনওয়ান্টেড টাইপের, ঠিক আছে, সেগুলো বডির বাইরে বেরোচ্ছে, সেগুলো আলাদা। মেন হচ্ছে বডির হিটটা বেরিয়ে যাচ্ছে। আমাদের এনভায়রনমেন্টের সঙ্গে নিজের বডির হিট সামঞ্জস্য মেনটেন করে রাখতে হবে। এই জন্য যখন আমরা নর্মাল অবস্থায় বসে থাকি, আমাদের কোনো সময় ফট করে ঘাম হয় না, কিন্তু যখন আমাদের প্রেসার বেড়ে যায় তখন ঘাম হতে পারে।
ঠিক আছে, কেন হতে পারে? বডির যখন প্রেসার বেড়ে যাচ্ছে, প্রেসার বাড়ছে মানে আমাদের ব্লাডের প্রেসার বাড়ছে। ব্লাড প্রেসার কেন বাড়ছে? হার্টের জন্য। তার মানে কি, ওয়ার্কিং ফাংশনে কোনো প্রবলেম চলে এসছে, হিটও বাড়ছে সঙ্গে। এই জন্য আমরা ঘামছিও বেশি, ঘামছিও বেশি। ঠিক আছে, হিটের পরিমাণটাও বাড়ছে। তো এই যে আমরা ধরুন ধরুন দৌড়াদৌড়ি করলাম, দৌড়াদৌড়ি করার পরে আমাদের হিট বাড়ছে বডিতে, হিটটাকে বাইরে বার করে দিতে হবে। কার থ্রুতে বার করছি? সোয়েটের থ্রুতে, ঘেমে বেরিয়ে যাচ্ছে। আমরা যখন গিয়ে এই যে দেখবেন, আমাদের দেখবেন সব থেকে একটা ভালো উদাহরণ হচ্ছে, যখন আমরা আমরা দেখবেন যখন হচ্ছে কোনো জায়গায় দৌড়াদৌড়ি করে যাচ্ছি, আমাদের মুখের মধ্যে যে যেটা কোনো যদি জিভে, কোনদিন জিভে যদি হচ্ছে কোনদিন ভালো করে টাচ করেন, বুঝতে পারবেন পুরো ঠান্ডা হয়ে আছে। কেন হয়ে আছে? ও হিটটাকে বার করছে, মানে স্যালাইভা, আমাদের যে লালা, সেটাও হচ্ছে আমাদের কিন্তু হিটটাকে বার করছে, বার করতে পারে, বার করতে পারে বলেই বার করে দিচ্ছে। হিট খুব ইম্পর্টেন্ট। কুকুর করে এরকম, কুকুর হ্যাঁ, কুকুর কুকুরের ছাড়া। সব দেখবেন জিভটা বার করে ও হাঁপায়। জিভটা বার করে হাঁপাচ্ছে মানে ওর বডিতে খুব কুকুরের বডি দেখবেন ম্যাক্সিমাম টাইম গরম থাকে। কেন গরম থাকে? কেন গরম থাকে আমাকে বলতে পারবেন? ওই বেশিরভাগ সময় দৌড়ে দৌড়ে বেড়ায় তো তাই। তাই কি? কেউ বলতে পারবেন? না স্যার, জানা নাই। কোনদিন ভাবেননি? এটা জানতামই না, কুকুরের গা সবসময় হিট বেশি থাকে, এটা জানাই ছিল না। মানে মানুষের পরিমাণের থেকে মানুষের থেকে বেশি হিট থাকে কুকুরের বডি, কেন? না স্যার, এটা জানাই ছিল না। একটু কোনোদিন ভেবে বলুন, আমি তো উত্তর দেবই। কুকুরের গায়ে কি মেদ বেশি থাকে বলে? তাই কি কুকুরের বডিতে মানুষের থেকে বেশি মেদ থাকে? ওরা তো মাছ, মাংস টাংস এই সমস্ত জিনিস বেশি খায়। কুকুরকে ভাত কি দিলে বলবো? ভাতও খায়। হ্যাঁ, তা তো খায়, কিন্তু তাহলে কুকুরের বডিতে সব থেকে বেশি মেটাবলিজম হয়। যার বডিতে মেটাবলিজমের পরিমাণ প্রচন্ড বেশি, তার বডি হিট। বোঝা গেছে? যার হ্যাঁ যত স্যার। তার মেটাবলিজম হবে, তার বডি তত বেশি হিট হবে। দেখবেন যারা রোগা, তাদের যখন খাওয়া দাওয়ার পরে তাদের বডিটা একটু ধরে দেখবেন, দেখবেন একটু গরম গরম লাগছে। এমনি টাইমেও গরম গরম লাগে হালকা হালকা, কিন্তু খাওয়া দাওয়ার পরে দেখবেন গরম গরম লাগছে। কেন লাগছে? ওদের মেটাবলিজম ফাস্ট হচ্ছে, হিটটা তাড়াতাড়ি বেরোতে পারছে। প্লাস আরো সুবিধা আছে যে রোগাদের বডি থেকে কেন আগে হিট বেরোয়, কোনো ওদের অ্যাডিপোজ টিস্যু থাকে না, মানে মেদটা থাকে না, এই জন্য হিট বেরোতে সুবিধা হয়। এটা আছে, সেটা আলাদা কথা। এমন আচ্ছা, রোগা মোটা বলে ব্যাপারটা ঠিক ইয়ে না। খেলোয়াড় যারা আছে, যদি কারোর সঙ্গে কোনোদিন দেখা ফেকা হয়, বা আপনার পাড়ায় ধরুন খুব ভালো মানে খেলাধুলা করে বেড়ায়, যে প্র্যাকটিস করে অন্তত পক্ষে, ওই একদিন গেলাম তারপরে 2 মাস গেলাম না, এরকম খেলা না, যে পার ডে খেলে, তাকে তার কোনোদিন হাত পা করে ধরে দেখবেন একটু, খাওয়া দাওয়ার পরে অন্তত, বুঝতে পারবেন ফাস্টার মেটাবলিজম হয়তো ওর। কেন মেটাবলিজম হ্যাঁ কেন? তাই তো, তাহলে ওই দৌড়াদৌড়ি বেশি করে ওর জন্য ওটা হ্যাঁ, হয়তো। হ্যাঁ। কুকুর তো কুকুর তো মানুষের থেকে বেশি হচ্ছে পরিশ্রম করে, এটা তো সত্যি কথা। অনেক বেশি করে। অনেক বেশি করে। কেন? ও ও বসে থাকার লোক খুব কম।
হ্যাঁ, থাকা মানে ও ঘুমিয়ে যখন থাকে তখন শুয়ে আছে আলাদা ব্যাপার, আবার তাহলে আবার এমনি টাইম কুকুর, হেঁটে বেড়াবে, দৌড়ে বেড়াবে, ঠিক আছে। হ্যাঁ কুকুরটা হাঁটেই না, ম্যাক্সিমাম টাইম দৌড়ায়। বডি ওকে ধরবেন কোনোদিন, ওর দেখে থাম, মানে ধরে মনে হবে যে হ্যাঁ বডি গরম আছে। খাক করে কামড়িয়ে দেবে। না না, আপনি এখন ওই লেডি কুত্তা ধরলে কীর্তি করবে। ওই ওই যে পোষা কুত্তার কথা বলছি, যারা পোষে কুকুর আর কি। পাড়ায় যেমন কুকুর, আমাদের যেমন পাড়ায় আছে, পাড়ায় অনেক কুকুর আছে, ঠিক টাইমে খেতে চলে আসে, ঠিক টাইমে মানে একদম বাড়িতে মানে বাটি সাজানো আছে প্রত্যেকের, বুঝলেন তো, প্রত্যেকের বাড়িতে মোটামুটি কে কোথায় খাবে পুরো বাটি সাজানো আছে। ওর ওর ছাড়াও অন্য কেউ খাবে না ওর বাটিতে, বাটিও চেনে, ঠিক আছে, একদম শান্ত বালকের মতো চলে আসে খেতে। কোন বাটিতে খাবে ও বাটি চেনে, মানে ধরুন কোনো কারণে আহ ওকে মানে পরপর ধরুন সাজানো হয়েছে, ওর ধরুন বাটিটা অন্য জায়গায় দেওয়া হয়েছে, বাটি এসে খুঁজবে কোথায় বাটি আছে, বাটিটা উঠতো না ওটা, খুব রেস্ট্রিকশন, মানে খুবই মানে ডিসিপ্লিন আর কি, বুঝলেন তো। খুব ভালো লাগে জিনিসগুলো দেখতে। হ্যালো, আমার সাউন্ড আছে তো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার। হ্যাঁ। আর মিল্ক এলিমিনেশন যেটা আছে, মিল্ক এলিমিনেশন কি জিনিস, আমাদের মেয়েদের যে হচ্ছে ব্রেস্ট আছে, আমাদের যেটাকে বলি ফিমেলদের ব্রেস্ট, ফিমেলদের ব্রেস্টে কি হচ্ছে সুবিধা, যখন বাচ্চা তৈরি হলো, যখন ফিটাস জন্মগ্রহণ করলো, ফিটাস জন্মগ্রহণ করার পরে ওর আম্বেলিকাল কর্ডটা আমরা জানি কেটে দেওয়া হচ্ছে। আম্বেলিকাল কর্ড যখন কেটে দেওয়া হচ্ছে, যখন ও ডেলিভারি হয়ে গেল, আমাদের ফিমেলের যে নার্ভাস সিস্টেম, ফিমেলের নার্ভাস সিস্টেম আম্বেলিকাল কর্ড যখন কেটে দেওয়া হচ্ছে, প্লাস যখন হচ্ছে ওর ডেলিভারি হয়ে যাচ্ছে, পুরো নার্ভাস সিস্টেমের থ্রুতেই হচ্ছে, তখন নার্ভাস সিস্টেম খুব ভালো করে মনে রাখছে, পুরো একদম ফুল ডিটেলে মনে রাখছে যে যে বাচ্চাটা বেরিয়েছে, সেই বাচ্চাটা একদিন ধরে আমার প্লাসেন্টা থ্রুতে হচ্ছে খাবার দাবার খাচ্ছিল, মানে আম্বিলিকাল কর্ডের থ্রুতে ওর মধ্যে বিভিন্ন নিউট্রিয়েন্টস, ভিটামিনস, যা থেকে শুরু করে অর্গান ডেভেলপ হয়েছে, ওয়াটার, সব যাচ্ছিল। এইবার যখন ও এনভায়রনমেন্টে বেরোবে, এনভায়রনমেন্টে যখন হচ্ছে ও মানে যাবে, তারপরে ওকে অন্য কিছু খেতে পারবে না, কেন সঙ্গে সঙ্গে খেতে পারা অসম্ভব। এই জন্য কি করে দেখবেন, ফিমেলরা ভালো করে বুঝতে পারবেন, বাচ্চা হওয়ার আগে কোনোদিন, বাচ্চা হওয়ার আগে মানে ধরুন আপনি এমনি আছেন, কোনোদিন মিল্ক বেরোবে না, কেন, প্রোল্যাকটিন হরমোন রিলিজই করে না। প্রোল্যাকটিন হরমোন এমনই হরমোন যে হচ্ছে মিল্ক তৈরিতে সাহায্য করে। ডেলিভারি হবে, বাচ্চা জন্মাবে, মিল্ক দেখবেন সিক্রেশন শুরু হয়ে গেছে, কেন শুরু হচ্ছে, প্রোল্যাকটিন হরমোন হচ্ছে সিক্রেট হওয়া শুরু হয়ে গেছে বলে। তো ব্রেস্টের থেকে যখন প্রোল্যাকটিন হরমোনটা বেরোচ্ছে, ওইখানে কোনো বেরিয়ার থাকে না, এই জন্য মাকে উল্টো পাল্টা জিনিস খেতে বারণ করা হয়, কেন সেই টাইমে হেলদি জিনিস খেতে বলা হয় বেশি, কেন বলা হয়, কেন আপনি যা খাচ্ছেন আপনার থ্রুতে প্রোল্যাকটিন হরমোন তৈরি হয়ে যে বাচ্চাটা আছে তাকে তার উপর যাচ্ছে, ওইখানে কোনো বেরিয়ার থাকে না। কোনো মা যদি কোনো টক্সিক সাবস্টেন্স খেয়ে ফেলে, ওই টক্সিক সাবস্টেন্সটা মিল্কের থ্রুতে বাচ্চার বডিতেও যাবে, এই জন্য ওখানে কোনো বেরিয়ার থাকে না। তো বেরিয়ার থাকে না বলে এই জন্য হেলদি খাবার দাবার খুব ইম্পর্টেন্ট। ওই টাইমে ওর আগে পর্যন্ত কোনোদিন মিল্ক সিক্রেট হবে না, যতদিন না হচ্ছে বাচ্চা হচ্ছে, ওর আগে পর্যন্ত মিল্ক সিক্রেশন সম্ভব না, কারণ প্রোল্যাকটিন হরমোন ততক্ষণ অবধি খুব ভালো করে কাজ করেই না। ডেলিভারি হয়ে যাওয়া অবধি, ডেলিভারি প্রি স্টেজ, পোস্ট স্টেজ, এই টাইমে প্রোল্যাকটিন হরমোন প্রচন্ড অ্যাক্টিভ থাকে। তারপরে তো মোটামুটি যতদিন অবধি প্রোডাক্টিং হরমোন অনেক দিন ধরে স্টে করে থাকে, যে ওর পিক কনসেন্ট্রেশনে থাকবে, যাতে মিল্কের পরিমাণ ঠিকঠাক মতো বাচ্চা পায়, যাতে এমন না যে মিল্ক কোনোভাবে হচ্ছে বাচ্চা খেতে পারলো না, কেন বাচ্চা মিল্ক ছাড়া খেতেই পারবে না, এরকম অবস্থা, কেন জানে নার্ভাস সিস্টেম ফুল ভালো করে অ্যানালাইজ করে নিয়েছে যে বাচ্চা কোনো দিন সম্ভব না যে বাইরে গিয়ে যে আমরা যেগুলো খাচ্ছি, কেন কেন অ্যানালাইজ করতে পেরেছে, কেন আমরা যেগুলো খাচ্ছি সেগুলো বাচ্চা কোনোদিন খেতে পারবে না, অ্যানালিস এই জন্য করতে পেরেছে, অ্যানালিস এই জন্যই করতে পেরেছে, কেন আপনি তো ডেলিভারি যখন আপনার ধরুন ডেলিভারি হয়নি, প্রেগনেন্ট আছেন, আপনি খাবার দাবার খেয়েছেন, ওই খাবার দাবার গুলো আপনার পক্ষে হজম করা সম্ভব, কেন আপনার লিভার ভালো, আপনার স্টমাক ভালো, আপনার ইন্টেস্টাইন ভালো, মেটাবলিজম হয়েছে, ডাইজেশন হয়েছে,
ওই রকম পরিমাণ মেটাবলিজম ডাইজেশন বাচ্চাটার পক্ষে করা সম্ভব না। এটা বডি আগে থেকে ভেবে নিয়েছে, নার্ভাস সিস্টেম পুরো ওইটার ব্লু প্রিন্ট বার করে রেখে দিয়েছে। কে বার করে রেখেছে ব্লু প্রিন্ট? আমাদের নার্ভাস সিস্টেম পুরো ভালো করে জানে যে কোনোদিন সম্ভব না যে বাচ্চাটা বেরোবে, বেরোনোর পরে অন্য কিছু খেতে পারবে। অ্যানালিসিসটা কোন লেভেলে ভালো করে ভাবুন। যদি না করতো বাচ্চারা মরে যেত, যদি না করতে পারতো বাচ্চারা মরে যেত। এই জন্য দেখবেন আমাদের কত নার্ভাস সিস্টেম কত ভাবে আর একটা ভাবে বলছি, এগুলো আউট অফ টপিক আলোচনা করছি। আপনি ধরুন চা খাচ্ছেন, ধরুন আপনি কারোর দিকে তাকিয়ে চা খাচ্ছেন, আপনি চায়ের কাপটা মুখের কাছে নিয়ে এসছেন, ধরুন ধরুন চায়ের কাপটা মুখের কাছে নিয়ে এসে একবার খেতে গেছেন, খেতে গিয়ে ধরুন মানে কি বলবো, মানে মুখের কাছে ঠোঁটের কাছে কাপটা আনতে পারেননি, ঠিক আছে? আপনি একবার তাকালেন, তাকিয়ে হচ্ছে কাপটা হচ্ছে মুখে দিলেন, বা ওই দিকে তাকিয়েই আপনি হচ্ছে মোটামুটি একবার দেখলেন চায়ের কাপটা তখন মুখের কাছে আনলেন। ওই দিকে তাকিয়ে আছেন, চায়ের কাপের দিকে তাকিয়ে নেই, আপনি তাও মুখের কাছে চায়ের কাপটা আনতে পারলেন। প্রথমবার না হলেও সেকেন্ড বার। কেন? নার্ভাস সিস্টেম বুঝে গেছে ওই অ্যাঙ্গেলটা ওর জন্য ঠিক না, যে অ্যাঙ্গেলেও চা খাচ্ছে। তাহলে আপনার হাতের অ্যাঙ্গেল বেঁকাতে হবে, আপনার হাতের অ্যাঙ্গেলটা বেঁকিয়ে দিতে হবে। আজকে ধরুন আপনি ভাবলেন যে আজকে ধরুন কড়াইয়ে যখন আপনি ধরুন রান্না বান্না শিখেছেন, তখন কি দেখেছেন বা তখন কি বুঝলেন যে আপনি একদিক দিয়ে ধরুন রান্না করছেন, একদিকে খুন্তি নাড়িয়ে যাচ্ছেন বা একদিকে হাতা নাড়িয়ে যাচ্ছেন, ঠিক আছে? ওই সাইডের সবজিগুলো বা ওই সাইডের যা জিনিসপত্র সেগুলো ভালো করে পুরো কড়াইটাকে নাড়ছেন না। পুরো কড়াই নাড়ানোর জন্য কি হচ্ছে, কোনো জায়গায় পুড়ে যাচ্ছে বা কোনো জায়গায় ভালো করে ভাজা হচ্ছে না বা ভালো করে ওটা সেদ্ধ হচ্ছে না, এরকম অবস্থা থেকে যাচ্ছে। এটা আপনি বুঝতে পারলেন, কে অ্যানালাইজ করলো? নার্ভাস সিস্টেম অ্যানালাইজ করলো। তখন আপনার কি হলো, পুরো হাতের অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দিল, মানে পুরো কড়াই যাতে নাড়তে পারেন তার জন্য অ্যাঙ্গেলটাকে পুরো ঘুরিয়ে দিল। বোঝা যাচ্ছে কি বলছি? কে করে? আপনি ভাবছে কে? নার্ভাস সিস্টেম ভাবছে। এই অ্যানালাইসিস গুলো কোনোদিন ভাববেন যে আমি যে ভুল করছি তারপরে শিক্ষাটা নিয়ে আবার ঠিক কাজ করছি কি করে? কেউ তো ভাবছে, কেউ তো ভেতরে হচ্ছে অ্যানালিসিস করছে। বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পড়ানো ভালো লাগছে? অবশ্যই হ্যাঁ স্যার। সুন্দর। চলুন, ভালো লাগলে আমারও ভালো। আচ্ছা, হ্যাঁ ঠিক স্যার। আছে, তাহলে এখানে আবার ক্লাস শেষ নেক্সট করছি। কবে? নেক্সট পরের দিনে কবে? কাল বা পরশু, ঠিক আছে? কাল বা পরশু? পরশু তো রোববার, করালে পরশু সকালেই করাবো। হুম। আর কালকে করালে আমি বলে দেবো। স্যার কাল আর তো পড়াতে করতেন। হবে না। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দেখি কালকে পড়ালে